ফ্রাঙ্কেনস্টাইন ২০২৫ হল গিয়ের্মো দেল তোরো পরিচালিত ম্যারি শেলির ক্লাসিক উপন্যাস ফ্রাঙ্কেনস্টাইন অর দ্য মডার্ন প্রমিথিউস এর নতুন রূপান্তর। ছবিতে অস্কার আইজাক অভিনয় করেছেন বিজ্ঞানী ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনের ভূমিকায়, যে মৃত্যুকে পরাজিত করতে গিয়ে তৈরি করে এক কৃত্রিম প্রাণ, যার চরিত্রে রয়েছেন জ্যাকব এলর্ডি। ১৮০০ শতকের অন্ধকার ইউরোপে তৈরি এই গল্প মানুষ ও তৈরিকৃত জীবের মধ্যকার মানসিক দূরত্ব, দায়বদ্ধতা এবং বৈজ্ঞানিক অহংকারের ভয়াবহ পরিণতি তুলে ধরে। সিনেমাটি ভিজুয়াল, অ্যাক্টিং এবং আবেগঘন উপস্থাপনার জন্য বিশেষভাবে আলোচিত, যেখানে বিজ্ঞান, নৈতিকতা, অপরাধবোধ আর মানবিকতার সীমা সবকিছু এক ভয়ঙ্কর সংঘর্ষে পড়ে। দেল তোরো এই গল্পে শুধু দানব নয়, মানুষের ভিতরের দানবকেও দেখিয়েছেন। আর এখানেই শুরু হয় সত্যিকার ট্র্যাজেডির জন্ম। তো শুরু করছি আজকের মুভি ফ্রাঙ্কেনস্টাইনের এক্সপ্লেনেশন। মুভিটি শুরু হয় শীতকালের অ্যান্টার্কটিকা মহাসাগরকে দেখিয়ে। একটি বিশাল জাহাজ বরফের আস্তরে ঢাকা সমুদ্রে আটকা পড়েছে। ক্যাপ্টেন তার যতটা সম্ভব চেষ্টা করছেন জাহাজ এবং সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করার জন্য। তবে ঠান্ডা বাড়ছে এবং ঠান্ডার সাথে যুদ্ধ করে বেঁচে থাকাটা অসম্ভব হয়ে উঠছে। এই বরফ ঢাকা ঝড়ের রাতে হঠাৎ তারা একজন মানুষের চিৎকার শুনতে পান। মানুষটি সাহায্য চাইছেন। ক্যাপ্টেন এবং তার কিছু ক্রু লোকটিকে বাঁচাতে ছুটে যায় এবং সেই লোকটি অনুনয় বিনয় করে বলে, দয়া করে আমাকে নিয়ে যান অথবা আমাকে মেরে ফেলুন, এখানে কষ্ট পাওয়ার জন্য আমাকে ছেড়ে দেবেন না। তার এই অবস্থা দেখে ক্যাপ্টেনের অনেক মায়া হয় এবং তাকে জাহাজে নিয়ে আসা হয়। ক্যাপ্টেন তাকে জাহাজে আনার সাথে সাথেই একটি দৈত্যাকার প্রাণী জাহাজের দিকে এগিয়ে আসতে শুরু করে। আর এই দৈত্যাকার প্রাণীটি মূলত লোকটির পিছু নিয়েছিল এবং সে সাহায্যের জন্য চিৎকার করছিল। সেই সময়ে সেই ভয়ঙ্কর দৈত্যের হাত এবং লম্বা সুরগুলি দেখানো হয় এবং সে এসে জাহাজের ক্রুদের আক্রমণ করতে শুরু করে। সবাই তার সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু কেউই এই দৈত্যটির সাথে পারছিল না। এমনকি গুলি করার পরও সেই গুলিও তার উপরে কোনো প্রভাব ফেলছিল না। এটা দেখে একজন সৈনিক একটি শক্তিশালী মিনি রকেটের মতো বন্দুক দিয়ে দৈত্যটিকে আক্রমণ করে, কিন্তু দৈত্যটি মরে না, এটি কেবল জাহাজ থেকে পড়ে যায়। প্রচন্ড রাগে দৈত্যটি তাদের জাহাজটিকে ভীষণভাবে ঝাঁকাতে শুরু করে, ফলে জাহাজের ভিতরে অনেক ক্ষতি হয় এবং তাদের জীবন হুমকির মুখে পড়ে। এটা দেখে ক্যাপ্টেন ওপর থেকেই দৈত্যটির কাছে থাকা বরফের উপর জোরে আঘাত করেন। চারপাশের বরফ ভেঙে যায় এবং দৈত্যটি ঠান্ডা বরফের পানিতে ডুবে যায়। তারা ভেবেছিল দৈত্যটি হয়তো মারা গিয়েছে, কিন্তু না, এরকম কিছুই হয় না। যাই হোক, সকালবেলা ক্যাপ্টেন সেই লোকটির কাছে আসেন যাকে তারা গতরাতে সাহায্য করেছিলেন এবং তার সাথে কথা বলতে শুরু করেন। ক্যাপ্টেন জিজ্ঞেস করে, কিভাবে এই দৈত্যটি আপনার পিছু নিল? এই কথা শুনে লোকটি তার গল্প বলতে শুরু করেন এবং কাহিনী ফ্ল্যাশব্যাকে যায়। আমরা দেখি ভিক্টরকে। ভিক্টরের শৈশব, যখন তার বয়স ছিল ১২ বছর। ভিক্টর ছিলেন একজন নামকরা বিজ্ঞানীর ছেলে এবং ভিক্টরের বাবা চাইতেন যে ভিক্টরও একজন বিজ্ঞানী হোক, একজন খুব ভালো ডাক্তার হোক। প্রচুর পরিশ্রমের মাধ্যমে ভিক্টর একজন বিজ্ঞানী হয়ে ওঠেন এবং সেটাও খুব কম বয়সে, কিন্তু তার বিজ্ঞান কোনো কাজে আসেনি। যখন ভিক্টর বুঝতে পারেন তিনি তার মাকে বাঁচাতে পারেননি, তখন তিনি তার বাবার উপর ক্ষিপ্ত হন। জিজ্ঞেস করেন, এই বিজ্ঞানের কি দাম যে বিজ্ঞান আমার মাকে বাঁচাতে পারে না? তার বাবা তাকে বোঝাতে চেষ্টা করে, মারা যাওয়া কোনো ব্যক্তিকে ফিরিয়ে আনা যায় না, এটা আমাদের ক্ষমতার বাইরে। আর এখান থেকেই ভিক্টরের জীবনে নতুন এক যাত্রা শুরু হয়। তিনি মারা যাওয়া মানুষদের ফিরিয়ে আনার জন্য একটি উপায় খুঁজতে শুরু করেন। ভিক্টর একটি সূত্র, একটি কৌশল খুঁজে বের করেন। তিনি চেষ্টা করেন এমন একটি সূত্র বা কৌশল খুঁজে বের করার যা তার বাবার জানা ছিল না। তো এই সময় দৃশ্যটি বর্তমানে ফিরে আসে। এখানে দেখা যায় পানিতে ডুবে যাওয়া সেই দৈত্যটি আবার পানির উপরে ভেসে আসে। এখানে খুবই আশ্চর্যের বিষয় হলো, এত ঠান্ডা পানিতে থাকা সত্ত্বেও ওই দৈত্যটির কিছুই হয়নি। এরপর আবার দৃশ্য অতীতে ফিরে যায়, যেখানে ভিক্টর তার গল্প বলছে। ভিক্টর মৃত মানুষকে জীবিত করার যে ধারণা, সেটা নিয়ে কাজ চালাতে শুরু করে। মানুষকে তিনি পুনরুজ্জীবিত করার উপায় খুঁজছিলেন,
অনেক বছর কেটে গেল। যখন ভিক্টরের বয়স 30 বছর হয় তখন তিনি অবশেষে বিদ্যুতের মাধ্যমে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে মানুষকে পুনরুজ্জীবিত করার একটি উপায় আবিষ্কার করেন। তিনি তার পরীক্ষা নিয়ে আলোচনা করার জন্য বিশিষ্ট ব্যবসায়ীদের একটি সমাবেশে যান। সেখানে তিনি সবাইকে দেখান যে তিনি একটি মেশিন ব্যবহার করে অর্ধমানবকে আবার জীবন ফিরিয়ে দিয়েছেন। এটা দেখে সেখানে উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়েন, বিশ্বাস করেন যে ভিক্টর এভাবে মানুষকে পুনরুজ্জীবিত করে ঈশ্বরকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছেন এবং নিজেকে ঈশ্বর বলে মনে করছেন। তারা ভিক্টরকে অপমান করতে শুরু করেন এবং অবিলম্বে তার পরীক্ষা বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু ভিক্টর থামে না এবং তার তৈরি করা সেই হিউম্যানয়েডের দিকে একটি বল ছুড়ে দেন। হিউম্যানয়েডটি বলটি ধরে এবং কথাও বলে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ভিক্টরকে সেখান থেকে চলে যেতে বলে। কেউ তার পরীক্ষায় বিনিয়োগ করতে রাজি হয় না। ভিক্টর চলে যান, পেছনে তার তৈরি করা প্রাণীটিকে যন্ত্রণায় ছটফট করতে ছেড়ে দিয়ে। কিছু লোক তার গবেষণা এবং সফলতা থেকে মুখ ফিরিয়ে নেয়, কারণ তারা বিশ্বাস করত যে যদি লোকেরা ভিক্টরের গবেষণার কথা জানতে পারে তাহলে কেউ মরবে না এবং পৃথিবী আরও মানুষে ভরে যাবে। হতাশ ভিক্টর চলে যায় এবং তখনই একজন ধনী ব্যবসায়ী তাকে ফোন করেন। আসলে সমস্যা ছিল এই ব্যবসায়ীর অনেক টাকা এবং একটি বড় ব্যবসা ছিল, কিন্তু তার নিজের জীবন ছিল খুবই সংক্ষিপ্ত। বছরের পর বছর তিনি তার রোগ নিরাময়ের একটি উপায় খুঁজছিলেন। তিনি তার জীবনকাল বাড়াতে চেষ্টা করছিলেন। আর এখন ভিক্টরকে দেখে এবং তার পরীক্ষা সম্পর্কে জানতে পেরে তিনিও এক ধরনের আশা অনুভব করেন এবং তিনি মনে করেন তিনিও তার জীবনকাল বাড়াতে পারবেন। ব্যবসায়ীটি ভিক্টরকে বলেন, আপনার যত টাকা দরকার সব আমি দেব। আপনার যা যা জিনিস দরকার বিশ্বের যে কোনো জায়গা থেকে আমি এনে দেব। আপনি নিজের ল্যাব তৈরি করেন এবং আপনার পরীক্ষা সম্পূর্ণ করেন যাতে আপনি পরে আমার জীবন বাঁচাতে পারেন। একথা শুনে ভিক্টর খুবই খুশি হয়। তিনি তার ভাই উইলিয়ামের বাড়িতে যান এই সুখবর দিতে যে তিনি তার নিজের ল্যাব তৈরি করেছেন। তার ভাইও তার সাফল্যে আনন্দিত হয় এবং সেখানেই ভিক্টর উইলিয়ামের স্ত্রী এলিজাবেথের সাথে দেখা করেন, যিনি তাকে বোঝান যে বিজ্ঞান এবং ঈশ্বরের মধ্যে একটি সূক্ষ্ম রেখা আছে। কেবল বিজ্ঞান ব্যবহার করে আপনার পরীক্ষা সম্পূর্ণ করুন, নিজেকে কখনো ঈশ্বর মনে করবেন না। ভিক্টর এখন একটি অনেক দূরের জায়গায় যান যেখানে কেউ তার পরীক্ষা সম্পর্কে জানতে পারবে না। তো তিনি ধীরে ধীরে তার ম্যানশনটিকে তার নিজের দুর্গ বা ক্যাসেলে পরিণত করেন এবং দুটি বড় রূপালী অ্যান্টেনা অর্ডার করেন। তিনি জানতেন যে একটি পূর্ণ মানবকে জীবন্ত করার জন্য বিশাল পরিমাণে বিদ্যুতের প্রয়োজন হবে এবং সেই সময় কেউ এত বিদ্যুৎ তৈরি করতে পারত না। একটি পূর্ণ মানবকে জীবন্ত করার জন্য তিনি বজ্রপাতকে ব্যবহার করার পরিকল্পনা করেন। এই রূপালী অ্যান্টেনাগুলি বজ্রপাত সংগ্রহ করবে এবং তার পরীক্ষা সম্পূর্ণ করে তার তৈরি মানবকে জীবিত করবে। উইলিয়াম এবং তার স্ত্রী এলিজাবেথ, যিনি একজন বিশিষ্ট ব্যবসায়ীর ভাইজি ছিলেন, তারাও ভিক্টরকে সমর্থন করেন। তারা তাকে ল্যাবটি সম্পূর্ণ করতে সাহায্য করেন। ল্যাব তৈরি হওয়ার পর ভিক্টর একটি পূর্ণ মানবকে জীবিত করার জন্য অনেক পরীক্ষা করেন, কিন্তু তিনি ব্যর্থ হন। তখন এলিজাবেথ তাকে বলেন, ওভাবে নয়, তুমি প্রথম থেকে শুরু করো, নিজের দিকে দেখো, তুমি যেমন আছো ঠিক সেভাবে তৈরি করো। ভিক্টর এলিজাবেথের কথা বুঝতে পারে এবং নতুন করে তার পরীক্ষা শুরু করে। সে তার নিজের শরীরের নড়াচড়ার উপর মনোযোগ দেয় এবং তার তৈরি করা হিউম্যানয়েডটিকে নড়াচড়া করানোর জন্য তিনি কঙ্কাল এবং পেশিগুলিকে তারের সাথে সংযুক্ত করেন যাতে এটি তার হাত পা নাড়াতে পারে এবং হাঁটতে পারে। এটির কাঠামো সম্পূর্ণ করার পরে ভিক্টরের এখন সব অঙ্গ প্রত্যঙ্গ স্থাপনের প্রয়োজন ছিল। তিনি সেগুলি কোথায় পাবেন? সেই সময় যুদ্ধ চলছিল। তিনি যুদ্ধক্ষেত্র থেকে অসংখ্য মৃতদেহ সংগ্রহ করেন এবং সেই মৃতদেহ থেকে অঙ্গগুলি বের করে ঠিক একজন মানুষ যেমন হবে সেভাবে তার হিউম্যানয়েডের ভেতরে সেগুলোকে প্রতিস্থাপন করেন। এই হিউম্যানয়েড তৈরি করার প্রক্রিয়াটি ছিল ভয়ঙ্কর। সঠিক অঙ্গ খুঁজে বের করার জন্য ভিক্টর প্রতিটি মৃতদেহকে কেটে দেখতেন। তিনি একজনের চোখ এবং অন্যজনের নাক এভাবে করে হিউম্যানয়েডের ভিতরে প্রতিস্থাপন করেন। অবশেষে যখন তিনি এই শরীরটি সম্পূর্ণ করেন তখন এর নাম দেন ফ্রাঙ্কেনস্টাইন। তিনি এর হৃদয়কে একটি পাওয়ার মেশিনের সাথে যুক্ত করেন যা বিদ্যুতের মাধ্যমে এটিকে জীবিত করবে। শরীর তৈরি করার পরে তার কেবল একটি বজ্রপাতের অপেক্ষা ছিল, যখন বজ্রপাত তার রূপালী অ্যান্টেনাগুলিতে আঘাত করবে এবং হিউম্যানয়েডটিকে জীবিত করবে। একদিন সত্যি
সত্যি সত্যি একটি ঝড় আসে। ভিক্টর ভাবেন আজ তার পরীক্ষা সম্পূর্ণ হবে। আর ঠিক সেদিনই যে ব্যবসায়ী পরীক্ষাটির কাজ দিয়েছিলেন তিনি সেখানে আসেন। ভিক্টর তাকে জিজ্ঞেস করেন, দেখুন আজ পরীক্ষা সম্পন্ন, আপনি আমার কাছে কি চান? লোকটি উত্তর দেন, আমি আর কি চাইতে পারি, আমি শুধু চাই যে আমি মারা গেলে এই শরীরটির মতোই আপনি আমাকে আবার জীবিত করে দেন। আর যদি আপনি আমাকে জীবিত করতে না পারেন তাহলে আমার হৃদয় এবং মন এই শরীরের ভিতরে প্রতিস্থাপন করুন। এই কথা শুনে ভিক্টর বলেন, না, আমি আমার শরীর নিয়ে আর কোনো ছিনিমিনি খেলবো না। এই কথা শুনে ব্যবসায়ী ক্ষিপ্ত হন। তিনি সেখানে আসেন এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়। লড়াইয়ের সময় ব্যবসায়ী নিচে পড়ে যান এবং মারা যান। বজ্রপাত ভিক্টরের তৈরি করা টাওয়ারগুলিতে আঘাত করে, কিন্তু তখনও ভিক্টর বুঝতে পারেন যে তার পরীক্ষা ব্যর্থ হয়েছে। ফ্রাঙ্কেনস্টাইন জীবিত হয়নি। ভিক্টর এখন সম্পূর্ণভাবে বিধ্বস্ত। তার বছরের পর বছরের পরিশ্রম বৃথা হয়ে গেছিল। ক্লান্ত হয়ে তিনি ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে তিনি তার চোখকে বিশ্বাসই করতে পারেন না। ফ্রাঙ্কেনস্টাইন হাঁটতে শুরু করেছিল। সে তার চোখের সামনে দাঁড়িয়েছিল। তার তৈরি করা প্রাণীটিকে ব্যান্ডেজে মোড়ানো অবস্থায় দেখে তিনি ভয় পেয়ে যান। তার নড়াচড়া ছিল অবিশ্বাস্যভাবে অদ্ভুত। স্পষ্টত এটি কোনো সাধারণ মানুষ ছিল না। তারের সাথে সংযুক্ত একটি প্রাণী যেভাবে নড়াচড়া করে ঠিক তেমনি ভাবেই এটি নড়াচড়া করছিল। তার পুরো শরীরে ছিল অন্য একটি মানুষ। ছোট ছোট টুকরোতে এই প্রাণীটি ভয়ঙ্কর লাগছিল। ভিক্টর নিজেও ফ্রাঙ্কেনস্টাইনকে খুব ভয় পেত, তাই তিনি তাকে একটি গোপন কক্ষে তালাবদ্ধ করে রাখতেন। ভিক্টর লক্ষ্য করেন যে এই বিশাল প্রাণীটির মস্তিষ্ক একটি নবজাতক শিশুর মস্তিষ্কের মতো। ভিক্টর এখন তাকে কথা বলতে শেখাবেন, প্রথম নিজের নাম দিয়ে এবং তারপর বলেন, আমি ভিক্টর। ফ্রাঙ্কেনস্টাইনও একই কায়দায় তার ভয়ঙ্কর কণ্ঠে বলে, আমি ভিক্টর। দিনের পর দিন ভিক্টর তাকে একটি সাধারণ মানুষের জীবনযাপন করতে শেখান। কিন্তু ভিক্টর একটি জিনিস ভুলে যান, ফ্রাঙ্কেনস্টাইন মানসিকভাবে একটি শিশু এবং তার সাথে সেভাবেই ব্যবহার করা উচিত। কয়েকদিন পরে উইলিয়াম তার স্ত্রী এলিজাবেথকে নিয়ে ভিক্টরের সাথে দেখা করতে আসেন এবং ভিক্টর তাদের আগমনে আতঙ্কিত হয়ে পড়েন, কারণ ভিক্টর এলিজাবেথের কাকাকে মেরে ফেলেছিলেন। ভিক্টর এখনও এলিজাবেথের সাথে দেখা করেননি। যখন এলিজাবেথ বেসমেন্ট থেকে শব্দ শুনতে পান তখন তিনি সেখানে যান এবং সেখানে ফ্রাঙ্কেনস্টাইন ছিল। এলিজাবেথ ফ্রাঙ্কেনস্টাইনের সাথে দেখা করেন। তার দৃষ্টিতে তিনি যেমন বিস্মিত হন তেমনি ভিক্টরের সাফল্যে খুশিও হন। ফ্রাঙ্কেনস্টাইনকে দেখে তিনি বলেন, তুমি অনেক বড়। ফ্রাঙ্কেনস্টাইন তার নাম জিজ্ঞেস করেন এবং এলিজাবেথ তাকে তার নাম বলেন। এলিজাবেথও ফ্রাঙ্কেনস্টাইনকে বিভিন্ন জিনিস শেখানোর চেষ্টা করেন। তিনি তাকে 3টে নাম বলেন, পানি, বাতাস এবং আগুন। যখন ভিক্টর লক্ষ্য করেন যে ফ্রাঙ্কেনস্টাইন তার শেখানো জিনিস বুঝতে পারছে না, বরং এলিজাবেথের শেখানো জিনিস বুঝতে পারছে, কারণ তিনি তাকে শিশুদের স্তরের জিনিসগুলো বোঝাচ্ছেন, তখন ভিক্টর কিছুটা ঈর্ষান্বিত হন। রাগে তিনি তার ভাই উইলিয়ামের দিকে ফিরে তাকে বলেন, এলিজাবেথকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যেতে। আমি যে প্রাণীটি তৈরি করেছি তা খুব বিপজ্জনক, আর এই সেই প্রাণী যে এলিজাবেথের কাকাকে মেরেছে। তিনি উইলিয়ামকে এলিজাবেথের কাকার মৃতদেহ দেখান এবং বলেন, যদি তোমার জীবন এবং তোমার স্ত্রীর জীবন মূল্যবান মনে করো তাহলে আজই এখান থেকে চলে যাও, আর আমিও আমার এই প্রাণীটিকে মেরে ফেলবো। উইলিয়াম ভিক্টরের কথা মেনে এলিজাবেথকে ক্যাসেল থেকে বের করে নিয়ে যান। তারা চলে যাওয়ার সাথে সাথেই ভিক্টর পুরো ক্যাসেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন, যার ফলে পুরো ক্যাসেলটি বিস্ফোরিত হয় এবং ভিক্টর বাইরে ছিটকে পড়েন। তার পা এতটাই খারাপভাবে আহত হয়েছিল যে সেটা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং তিনি শরীরের পেছনের অংশের সাথে কেবল কিছু শিরা দিয়ে জোড়া লাগানো ছিলেন। ভিক্টরের অবস্থা দেখে উইলিয়াম ভেঙে পড়েন এবং তাকেও এলিজাবেথকে সাথে নিয়ে শহরে নিয়ে যান। দৃশ্যটি এখন বর্তমানে ফিরে আসে। বর্তমানে আমাদেরকে দেখানো হয় যে ফ্রাঙ্কেনস্টাইন পানি থেকে অক্ষত অবস্থায় উঠে এসেছেন এবং প্রতিশোধ নেওয়ার জন্য জাহাজের ভিতরে গিয়ে জাহাজের কিছু অংশে আগুন ধরিয়ে দিতে শুরু করেন। ক্যাপ্টেন ফ্রাঙ্কেনস্টাইনের মুখোমুখি হন এবং তাকে জিজ্ঞেস করেন, আপনার বাবা ভিক্টর যে গল্প বলেছেন আপনি কি সত্যি এত বিপজ্জনক যে আপনি মানুষকে মেরে ফেলেন? ফ্রাঙ্কেনস্টাইন উত্তর দেন, না, এটা কেবল অর্ধেক সত্যি। আমি কখনো কোনো মানুষকে মারিনি। হ্যাঁ, আমি স্বীকার করি যে আমি ভিক্টরের উপর রাগ করেছি। আমি তার প্রতিশোধ নিতে চাই, কারণ সে আমার সাথে যা করেছে সেটা অবিশ্বাস্য। সে আমাকে সেই জ্বলন্ত প্রাসাদে ছেড়ে দিয়েছিল। আমি কোনো মতে সেখান থেকে পালিয়ে যাই এবং বেসমেন্টের পথ দিয়ে বাইরে বেরিয়ে আসি। সেই পথটি জঙ্গলের দিকে গিয়েছিল। আমি বছরের পর বছর ধরে জঙ্গলে ঘুরেছি। সে বলে যে ভিক্টর কখনো এটা ভাবেননি যে আমি ছিলাম একটি শিশু। মানসিকভাবে
আমি সেই পৃথিবীতে টিকে থাকবো কিভাবে? এমনকি পশুরাও আমাকে দেখে ভয়ে পালিয়ে যেত। আমি খুব একা ছিলাম। জঙ্গলের শিকারীরা আমাকে দেখতো এবং সঙ্গে সঙ্গে আমাকে আক্রমণ করত, কারণ তারা ভাবতো আমি কোনো শয়তান, আমি কোনো দৈত্য। একটা সময় শিকারীরা তাকে দেখে ফেলে আর সে পালাতে পারেনি, আর শিকারীরা তাকে গুলি করে। নিজের জীবন বাঁচাতে সে একটি বাড়ির দিকে দৌড়ায় এবং ভিতরে লুকিয়ে পড়ে। যখন তার জ্ঞান ফেরে সে দেখে যে তার সব আঘাত সেরে গেছে। ফ্র্যাঙ্কেনস্টাইন অবাক হয়ে সব বর্ণনা করেন। তিনি বলেন, আমি আবার সেই বাড়ির ভিতরে তাকিয়ে দেখলাম সেই বাড়িতে অনেক লোক, তারা একসাথে বসবাস করত আদর, স্নেহ, ভালোবাসার সাথে। আমি বুঝতে পারলাম আমারও তাদের মতো লোক থাকা উচিত, যাদের সাথে আমি কথা বলতে পারবো, জীবন যাপন করতে পারবো। ফ্র্যাঙ্কেনস্টাইন একজন বৃদ্ধ লোককে তার নাতনিকে শেখাতে দেখেন। সেই বৃদ্ধ দাদু তার নাতনিকে বিভিন্ন জিনিস শেখাচ্ছিল। ফ্র্যাঙ্কেনস্টাইন সেই দাদুর শেখানো বিভিন্ন জিনিস নিজে শিখতে শুরু করে। সে গোপনে সবকিছু বুঝতে থাকে, তাদের ভাষা শোনে, তাদের ভাষা শেখে এবং তাদের আচরণও সে লক্ষ্য করে। ফ্র্যাঙ্কেনস্টাইন এই পরিবারের অংশ হওয়ার ইচ্ছা নিজের মনের মধ্যে অনুভব করে। সে দেখে পরিবারের সদস্যরা কিভাবে তাদের কাজ করে এবং বাড়ির দেখাশোনা করে। ফ্র্যাঙ্কেনস্টাইনও তাদেরকে সাহায্য করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং তাদের প্রয়োজনের বিভিন্ন ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয়। কখনো কখনো ফ্র্যাঙ্কেনস্টাইন জঙ্গল থেকে কাঠের লাঠি ভেঙে তাদের কাছে রেখে আসতো, কখনো কখনো একটি হরিণ শিকার করে তাদের কাছে রেখে আসতো। পরিবারটি অবাক হয়ে যায় যে কে তাদের সাহায্য করছে। তখন দাদু তাদের বলেন, হয়তো ঈশ্বর তাদেরকে সাহায্য করছেন। এভাবে কিছুটা সময় কেটে যায় এবং পরিবারটি তাদের বাড়ি ছেড়ে শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু দাদু থেকে যান। এরপর ফ্র্যাঙ্কেনস্টাইন দেখে যে দাদু চোখে দেখতে পায় না, কিন্তু শুনতে পায়, এবং তিনি সবসময় জানতেন যে ফ্র্যাঙ্কেনস্টাইন তাদের বাড়িতে বাস করছেন। তিনি ফ্র্যাঙ্কেনস্টাইনকে একজন মানুষ বলে মনে করতেন এবং এটাও জানতেন যে ফ্র্যাঙ্কেনস্টাইন সবসময় তাকে সাহায্য করার জন্য ছিল। বাড়ির লোকজনগুলো চলে যাওয়ার পর ফ্র্যাঙ্কেনস্টাইন তার সামনে আসেন এবং বৃদ্ধ লোকটি তাকে তার পরিবারের সদস্য হিসেবে স্বীকার করে নেয়। তিনি ফ্র্যাঙ্কেনস্টাইনের সাথে থাকার সময় তাকে মানুষের মতো জীবনযাপন করতে শেখান, তাকে পড়তে শেখান এবং মানুষের পক্ষে সম্ভব সব কাজ করতে শেখান। একদিন ফ্র্যাঙ্কেনস্টাইন সবকিছু শিখে যায় এবং দাদু তার সাথে কথা বলছিলেন। দাদু ফ্র্যাঙ্কেনস্টাইনকে জিজ্ঞেস করেন, তুমি কোথা থেকে এসেছো? ফ্র্যাঙ্কেনস্টাইন এই প্রশ্নে অবাক হয়ে যায়, কারণ তার কাছে কোনো উত্তর ছিল না। দাদু ব্যাখ্যা করেন, তোমার নিশ্চয়ই মনে আছে তুমি শেষ কোথায় ছিলে? ফ্র্যাঙ্কেনস্টাইন উত্তর দেয়, হ্যাঁ, আমার মনে আছে আমি কোথা থেকে এসেছি, আমি সেখানে যেতে পারি। দাদু তাকে বোঝান, সেখানে যাও, তুমি তোমার জীবন সম্পর্কে জানতে পারবে। তার কথা মেনেই ফ্র্যাঙ্কেনস্টাইন সেই ল্যাবে আসে যেখানে ভিক্টর তাকে তৈরি করেছিল। সেখানে তিনি ভিক্টরের পরীক্ষা সম্পর্কে জানতে পারেন এবং জেনে অবাক হন যে তিনি জন্ম নেননি, বরং তাকে তৈরি করা হয়েছিল। তিনি ভিক্টরের ঠিকানাও পান। তিনি সিদ্ধান্ত নেন যে ভিক্টরের কাছে যাবেন এবং তাকে অনুরোধ করবেন তার মতো আরও একটি প্রাণী তৈরি করতে, যার সাথে সে থাকতে পারবে এবং এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে। নিজের সম্পর্কে জানার পরে ফ্র্যাঙ্কেনস্টাইন সঙ্গে সঙ্গে দাদুর কাছে যায় তাকে সুসংবাদ জানাতে, কিন্তু সেখানে গিয়ে ফ্র্যাঙ্কেনস্টাইন দেখে দাদুকে নেকড়েরা আক্রমণ করেছে এবং তিনি মৃত্যুর মুখে। ফ্র্যাঙ্কেনস্টাইন বিধ্বস্ত হয়ে পড়ে। সে দাদুকে বলে, তুমি মরতে পারো না, তুমি এই পৃথিবীতে আমার একমাত্র সঙ্গী। তারা কথা বলার সময় বৃদ্ধ লোকটির ছেলেরা সেখানে আসে। তারা ফ্র্যাঙ্কেনস্টাইনকে একটি দৈত্য মনে করে এবং পিছন থেকে তাকে গুলি করে। ফ্র্যাঙ্কেনস্টাইন তাদের কাছ থেকে পালানোর জন্য দৌড়াতে শুরু করে এবং ওই লোকগুলো তার উপর এত বেশি গুলি চালায় যে সে অবশেষে পড়েই যায়। তারা ভেবেছিল সে হয়তো মারা গেছে, কিন্তু সে কেবল অজ্ঞান হয়ে গেছিল। পরের দিন তার জ্ঞান ফেরে, কিন্তু দাদু চলে গেছেন, তার ছেলেরা তাকে নিয়ে চলে গেছে। ফ্র্যাঙ্কেনস্টাইন এখন জানতেন তার কি করতে হবে, তাকে ভিক্টরের কাছে যেতে হবে। ফ্র্যাঙ্কেনস্টাইন ইতিমধ্যে ভিক্টরের ঠিকানা খুঁজে পেয়েছিল। সেই ঠিকানায় যাওয়ার পরে ফ্র্যাঙ্কেনস্টাইন দেখে ভিক্টর এবং তার ভাই উইলিয়াম পার্টি করছে, আর এটা দেখে ফ্র্যাঙ্কেনস্টাইন ভীষণভাবে রেগে যায়। সে চিন্তা করে যখন সে কষ্টের জীবনযাপন করছে আর ভিক্টর এখানে বিলাসিতা করছে। ফ্র্যাঙ্কেনস্টাইন ভিক্টরকে আক্রমণ করে এবং বলে যে আমি তোমাকে মেরে ফেলবো। ভিক্টর উত্তর দেয়, আমি চাই তুমি আমাকে মেরে ফেলো, আমি তোমার মতো
এমন ভয়ঙ্কর প্রাণী তৈরি করে অনুশোচনা করছি। আমি সেই সময় থেকে অনুশোচনা করছি যখন থেকে আমি তোমার মতো একটি দৈত্যকে তৈরি করেছিলাম। ফ্রাঙ্কেনস্টাইন তাকে বলে আমি দৈত্য নই, কিন্তু ভিক্টর তাকে উপেক্ষা করে এবং তাকে গুলি করতে উদ্যত হয়। এর মধ্যে এলিজাবেথ সেখানে উপস্থিত হয় এবং ফ্রাঙ্কেনস্টাইনের সামনে এসে দাঁড়িয়ে পড়ে এবং ভিক্টরের গুলি এলিজাবেথের লাগে। ফ্রাঙ্কেনস্টাইন আবারও ভেঙে পড়ে, কারণ দাদু এবং এলিজাবেথই কেবল তাকে মানুষ মনে করতেন। শোকে দুঃখে তিনি এলিজাবেথকে নিজের বাহু থেকে তুলে নিয়ে পার্টি ছেড়ে চলে যান। উইলিয়াম ও তার স্ত্রীর মৃত্যুতে আহত হয়ে বাড়ি ফিরে এবং ভিক্টরকে বলে তুমি সব কিছু নষ্ট করে দিয়েছ। যদিও ভিক্টর ক্ষমা চাইতে থাকে, কিন্তু উইলিয়াম তাকে বাড়ি থেকে বের করে দেয়। ভিক্টর এখন তার ভাইয়ের জীবন নষ্ট করার জন্য ফ্রাঙ্কেনস্টাইনের উপর গভীরভাবে ক্ষিপ্ত ছিল। খুঁজে খুঁজে সে ফ্রাঙ্কেনস্টাইনকে পেয়েও যায় এবং রাগের মাথায় তার নাক কেটে নেয়। ভিক্টর বলে আমি তোমার উপর প্রতিশোধ নেব। ফ্রাঙ্কেনস্টাইন উত্তর দেয় ঠিক আছে, তুমি যদি আমার উপর প্রতিশোধ নিতে চাও তাহলে আমাকে খুঁজে বের করো। এই বলে ফ্রাঙ্কেনস্টাইন চলে যায় এবং বছর কেটে যায়। বছরের পর বছর ধরে ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনের পিছু করতে থাকে। সে সাথে সাথে এমন অনেক জিনিস নিয়ে ঘুরতো যা দিয়ে ফ্রাঙ্কেনস্টাইনকে মেরে ফেলা যায়। একদিন ফ্রাঙ্কেনস্টাইন নিজেই তার সামনে এসে বলে আমাকে মারার জন্য তোমার কাছে কি আছে সেটা আমাকে দাও, আমি নিজেকে মেরে ফেলবো, কিন্তু যদি আমি না মরি তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনকে ডিনামাইট নামের একটি বোমা দেন, যার ফলে ফ্রাঙ্কেনস্টাইন বিস্ফোরিত হন, কিন্তু বরাবরের মতো তিনি মরেন না। কিছুক্ষণ পরে তিনি পুনরুজ্জীবিত হয়ে যান। তখন থেকে তিনি ভিক্টরের পিছু করতে থাকেন, কারণ যেমনটি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ফ্রাঙ্কেনস্টাইন নিজে যদি না মরে তাহলে ভিক্টরকে সে অবশ্যই মারবে। যখন তিনি ভিক্টরকে নির্যাতন এবং মারছিলেন তখন ভিক্টর ক্যাপ্টেন এবং তার লোকের সাহায্যের জন্য ফোন করেন। এটাই ছিল মুভির শুরুতে দেখানো সেই দৃশ্য। বর্তমানে ফ্রাঙ্কেনস্টাইন ক্যাপ্টেন এবং ভিক্টরকে এই পুরো গল্পটি বর্ণনা করছিলেন। তিনি ভিক্টরকে বলেন আমি তোমার কাছ থেকে এর থেকে বেশি কিছু চাইনি, আমি তোমাকে মারতেও চাইনি। শুরুতে আমি কেবল তোমাকে খুঁজে বের করে তোমাকে বলতে চেয়েছিলাম যে আমার মতো আরেকটি প্রাণী তুমি তৈরি করো যার সাথে আমি আমার জীবন কাটাতে পারি। এই কথা শুনে ভিক্টরের চোখে জল চলে আসে এবং ফ্রাঙ্কেনস্টাইনের কাছে ক্ষমা প্রার্থনা করে। ভিক্টর বলে আমি তোমাকে বিশ্বাস করিনি, যাকে আমি তৈরি করেছিলাম। ভিক্টরের অবস্থা খুবই খারাপ ছিল, সে প্রায় মরতে বসেছিল, কিন্তু মরার আগে তিনি ফ্রাঙ্কেনস্টাইনকে বলেন তোমাকে আমার জায়গায় বাঁচতে হবে এবং তোমাকে আমাকে অবশ্যই ক্ষমা করতে হবে, তুমি করবে। ফ্রাঙ্কেনস্টাইন ভিক্টরকে ক্ষমা করে এবং জাহাজের সবাই এই সমাপ্তিতে কাঁদতে শুরু করে। অবশেষে ফ্রাঙ্কেনস্টাইন জাহাজ থেকে নেমে আসে, তাদের জাহাজটিকে মুক্ত করে এবং সমুদ্রে ঠেলে দেয়। এইভাবে সবাই মুক্ত হয়, সবটাই ফ্রাঙ্কেনস্টাইনের কারণে। সবাই চলে যাওয়ার সময় ফ্রাঙ্কেনস্টাইনকে হাত নেড়ে বিদায় জানায়। মানুষ আবার তার কাছ থেকে দূরে চলে যাওয়া দেখে ফ্রাঙ্কেনস্টাইন কষ্ট পায়, কিন্তু এখন সে একাই এই জীবন যাপন করতে সংকল্পবদ্ধ ছিল। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি ছিল খুবই ইমোশনাল, খুবই কষ্টের। একজন পাগল বিজ্ঞানীর পাগলামি যে কতটা ভয়ঙ্কর হতে পারে এই মুভিটি সেটারই প্রমাণ করে। তো মুভির এক্সপ্লেনেশন আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্তই শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।